এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি এবং সামনে WB পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা টার্গেট করে ম্যাথ এবং একটা জিকে সেট নিয়ে এসেছি। সেই ম্যাথ এবং জিকে গুলো করবো এবং সামনে এর আগেও আমরা একাধিক ক্লাস দিয়েছি WB গ্রুপ ডি এবং এসএসসির উপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, সেই ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। প্রথম যেখানে রয়েছে সেটা হলো ইতিহাসের একটা কোশ্চেন। প্রাচীন হরপ্পা শহরটি কোন নদীর তীরে নির্মিত হয়েছিল? এটি নির্মিত হয়েছিল ইরাবতী নদীর তীরে, যাকে আমরা রবি নদীও বলে থাকি। হরপ্পা সভ্যতাটি এটা সিন্ধু সভ্যতার একটা পার্ট, একটা সাইট, যা আবিষ্কৃত হয়েছিল 1921 সনে। হরপ্পা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। আরেকটা রয়েছে সাইট 1922 সালে আবিষ্কার হয়েছিল, যাকে আমরা বলি মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই যে মহেঞ্জোদারো, এটা অবস্থিত রয়েছে সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদী। নিম্নলিখিত মৌর্য সম্রাটদের মধ্যে কে প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন? সম্রাট অশোক। সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা। আর মৌর্য বংশের যে প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন, অশোকের জীবনে একটা যুদ্ধ করেছিলেন, তার নাম হলো কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 বিসিতে। আর মৌর্য সাম্রাজ্য স্থাপিত হয়েছিল অশোক সিংহাসনে বসেছিলেন 269 বিসিতে। নিম্নলিখিতের মধ্যে কে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন না? নেতাজি সুভাষচন্দ্র বোস। অপশন সি হবে সঠিক উত্তর। সুভাষচন্দ্র বোস তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। ফরওয়ার্ড ব্লক 1939 সালে। আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ স্থাপন করেছিলেন সুভাষচন্দ্র বোস এবং জওয়াহরলাল নেহরু মিলে। তার একটি বিখ্যাত বই হলো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। তিনি আজাদ হিন্দ ফৌজের সঙ্গেও যুক্ত ছিলেন। হিন্দ ফৌজ। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হবে অপশন সি, লাক্ষাদ্বীপে সবচেয়ে বেশি। এবং এমনি যদি ভারতে দেখা যায় সাক্ষরতার হার, সেটা হলো 74.04%। এটা ওভারঅল। তার মধ্যে 82% হচ্ছে, প্রায় 82% মেল শিক্ষিতর হার। আর ফিমেলের ক্ষেত্রে সেটা 65%। আর শিক্ষিত হার সবচেয়ে বেশি হলো কেরল রাজ্যে, আর বিহারে সবচেয়ে কম। কোন একটি বাস যদি হঠাৎ বাঁক নিলে বাস দাঁড়িয়ে থাকা একজন যাত্রী বাইরের দিকে ছিটকে পড়ে এবং নিম্নলিখিত কোনটির কারণের জন্য? এটা মেইন কারণ হলো গতিজাড্যের জন্য। অপশন বি হবে সঠিক উত্তর। গতিজাড্য ব্যাখ্যা করা যায় নিউটনের প্রথম সূত্র থেকে। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা গতিজাড্য ব্যাখ্যা করি। জাড্য মানে কি? জাড্য মানে হলো কোনো একটি বস্তু, স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা, সচল বস্তু সমগতিতে সরলরেখা বরাবর প্রবণতাকে বলা হয় এই জাড্য। এই জাড্য রিলেটেড ঘটনা হলো এটা। গুপ্ত বংশের নিম্নলিখিত কোন রাজা লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিয়ে করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, প্রথম চন্দ্রগুপ্ত হবে এর সঠিক উত্তর। এই যে কুমারগুপ্তর নাম দেখছো, এই কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করে। নালন্দা বিশ্ববিদ্যালয়। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। ভারতের নেপোলিয়ান। তাকে এটা আখ্যা দিয়েছিলেন ভিনসেন্ট আর্থার স্মিথ। নেপোলিয়ান, এটা তাকে আখ্যা দিয়েছিলেন ভিনসেন্ট আর্থার স্মিথ। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে দূরত্ব কত? এর দূরত্ব প্রায় 600 কিলোমিটার, বা পরীক্ষায় তোমাদের 623 কিলোমিটার অপশন থাকতে পারে। এটাই যদি 623 থাকে, কারেক্ট অ্যান্সার দেবে 623 কিলোমিটার। আর এটা হলো উত্তর দক্ষিণে, তাহলে পূর্ব পশ্চিমে হয় 320 কিলোমিটার।
ইস্ট ওয়েস্ট। ষষ্ঠ এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ কে জিতে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এই জিতেছিল ভারত এবং ভারত পরাজিত করেছিল ইরানকে। কংগ্রেসের কোন অধিবেশনে তারা নরমপন্থী চরমপন্থী বিভক্ত হয়েছিল? সেটা বিভক্ত হয়েছিল সুরাট অধিবেশনে। সুরাট অধিবেশন সম্পাদিত হয়েছিল 1960 সনে। এর সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। ঘোষ। নরমপন্থী এবং চরমপন্থীরা এই সময় দুভাগে বিভক্ত হয়ে যায়। আর কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 সনে। সেটা সংগঠিত হয়েছিল বোম্বের গোকুলদাস দেশপাল কলেজে, বোম্বে। সেই সময় যে অধ্যক্ষ ছিলেন কংগ্রেসের অধিবেশন যে সেশনে যে অধ্যক্ষ ছিলেন বা যিনি পরিচালনা করছিলেন ডাব্লিউ.সি. ব্যানার্জি। হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কে লিখেছিলেন? হর্ষচরিত লিখেছিলেন পান ভট্ট। সেটা হর্ষবর্ধনের জীবনী নিয়ে লেখা। আর এখানে রয়েছে হরিসেন। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সময়। সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত তিনি এলাহাবাদের প্রশস্তি রচনা করেন। এলাহাবাদের প্রশস্তি। রবিকীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সময়। দ্বিতীয় পুলকেশী তিনি তৈরি করেছিলেন, লিখেছিলেন আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি এটা শিলালিপি। এবার একটা ম্যাথ। দুটি পাইপ এ ও বি একাই একটি ট্যাঙ্ক যথাক্রমে 40 মিনিট এবং 60 মিনিটে পূরণ করতে পারে। পাইপ সি একাই সেই একটি ট্যাঙ্কে 120 মিনিটে খালি করে। তিনটি পাইপ যদি একসাথে চালু করে তবে ট্যাঙ্কটি কত মিনিটে ভর্তি হবে? তো তিনটি পাইপ রয়েছে, একটা হলো এ পাইপ, একটা বি পাইপ, একটা সি পাইপ। এ পাইপ পূরণ করে, বি পাইপও পূরণ করে, কিন্তু সি পাইপ খালি করে। এ পাইপে পূরণ করতে সময় লাগে 40 মিনিট আর বি এর 60 এবং খালি করতে সি পাইপে সময় লাগে 120। তাহলে এখান থেকে আমাদের টোটাল ইউনিট কাজটা বের করে নিতে হবে। টোটাল ইউনিট কাজ হবে 40, 60 আর 120 এলসিএম, সেটা দাঁড়াবে 120। তাহলে এখান থেকে তিনজনের এফিসিয়েন্সি আমরা বের করে নিই। তাহলে এই নোডের এফিসিয়েন্সি বের করার জন্য নিয়ম হলো টোটাল ইউনিট কাজকে টাইম দিয়ে ভাগ, তার মানে 120 ডিভাইডেড বাই 40। এটা হলো এফিসিয়েন্সি। প্রথমটার একই রকমের প্রত্যেকটার এফিসিয়েন্সি বের করবো 2 এবং শেষেরটার এফিসিয়েন্সি 120 কে 120 দিয়ে ভাগ করলে 1। তাহলে তিনটার আমরা এফিসিয়েন্সি পেলাম। তাহলে বলছে তিনটি পাইপ যদি একসাথে কাজ করে তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে টাইম আমাকে বের করতে বলছে। তাই টাইম বের করার আমাদের ফর্মুলা হলো টোটাল ইউনিট কাজকে আমাদের টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এ পাইপের এফিসিয়েন্সি হলো 3, বি পাইপের এফিসিয়েন্সি হলো 2, আর কিন্তু সি পাইপের এফিসিয়েন্সি তো খালি করে, তাহলে -1। 3 2 5 1 4। তাহলে এটাই হলো আলটিমেট টোটাল এফিসিয়েন্সি। আর টোটাল ইউনিট কাজ ছিল আমাদের 120, সেই কাজটাই করবে এই এফিসিয়েন্সি দিয়ে। 4 দিয়ে ভাগ করবো তাহলে আমাদের টাইম, তাই টাইম বাড়াবে 30। যদি সমানুপাতে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ পদটি 50, 80, 104 হয় তাহলে তৃতীয় পদটি কত? তাহলে দেখো তিনটি পদ এ, বি, সি, ডি। আমরা এখান থেকে লিখতে পারি সমানুপাতে থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। আমাকে বের করতে বলছে তৃতীয় পদের মান। তৃতীয় পদ বলতে এখানে সি এর মান বের করতে হবে। সি ইকুয়াল টু, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে কোনাকুনি গুণ করো, a ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু ডি মানে প্রথম পদ গুণ চতুর্থ পদ বাই প্রথম বাই দ্বিতীয় পদ হলো আমাদের ফর্মুলা। তৃতীয় পদ বের করা। তৃতীয় পদ বের করার ফর্মুলা হলো প্রথম পদ মানে এ মানে প্রথম পদ, ডি মানে চতুর্থ পদ, বি মানে দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ আমাদের দেওয়া রয়েছে 50 আর 4 নম্বর পদ আমাদের দেওয়া রয়েছে 104 এবং দ্বিতীয় পদ হলো আমাদের বি মানে 80। এই 0 0 কাটাকাটি করো, তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করি 52 আর এটা হবে 4, 4 13 52, 5 13 65 হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কোষ অঙ্গন আমাদের কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। এর কাজ হলো লিপিড সংশ্লেষ করা, ডিটক্সিফিকেশন এবং প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রধান দুটো ভাগ রয়েছে, একটা হলো SER, তাকে বলা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হলো RER। RER মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কিছু কিছু অংশ থাকে যার মধ্যে রাইবোজোম প্রেজেন্ট থাকে, এটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কিছু রাইবোজোম প্রেজেন্ট থাকে না, অনুপস্থিত থাকে, তাকে বলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাইবোজোম থাকলে পরে তার এর কাজ কি হবে? রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা, তার মানে রাফ এন্ডোপ্লাজমিক কাজ হলো সেটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, প্রোটিন সংশ্লেষ। আর তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হবে? এটা হলো লিপিড সংশ্লেষে সাহায্য করে।
লিপিড বা ফ্যাট, লিপিড। তাহলে অপশন এ হবে এর সঠিক উত্তর। নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি ভারত তাদের প্রতিষ্ঠানগুলির সাথে মেলান, মানে আমাকে মিলাতে বলেছে। এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন উইলিয়াম জন্স, একদম ঠিক রয়েছে। আর বেনারস সংস্কৃত কলেজ জনথন ডানকান, ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি, কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস। তার প্রত্যেকটি ঠিক, তার মানে এর সঙ্গে যাবে 1, বির সঙ্গে 2, সির সঙ্গে 3, ডির সঙ্গে 4, অপশন ডি হবে এর সঠিক উত্তর। এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়েছিল 1784 সনে, আর বেনারস সংস্কৃত কলেজ 1791, আর ফোর্ট উইলিয়াম কলেজ 1800, আর ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা স্থাপন করেছিলেন 1781। পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিজ্ঞান পরীক্ষার পর্যবেক্ষণ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় উদ্বোধন করা হয়েছে, যা উদ্বোধন করা হয়েছিল অপশন সি পুরুলিয়া জেলায়। 27তম আন্তর্জাতিক গ্লাস কংগ্রেস 2025 সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত? এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। গ্লাস রিলেটেড একটা সম্মেলন যা অনুষ্ঠিত হয়েছিল কলকাতা। একটি ট্রেন 10 সেকেন্ডে একটি স্থির বস্তু অতিক্রম করে, ট্রেনের গতি 25 মিটার পার সেকেন্ড হলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেন যখন কোনো একটা পয়েন্ট বা কোনো একটা পিলারকে বা কোনো একটা খুঁটিকে অতিক্রম করবে, তখন মনে রাখতে হবে ট্রেন তার নিজের ডিস্টেন্সে অতিক্রম করে। তাহলে ট্রেনের গতিবেগ এখানে দেওয়া রয়েছে 25 মিটার পার সেকেন্ড। এখন ট্রেনটা যদি 10 সেকেন্ডে কোনো একটা স্থির বস্তুকে অতিক্রম করে, একটা পয়েন্ট হিসেবে ধরতে হবে, তাহলে এখান থেকে আমাকে বলছে ট্রেনের ডিস্টেন্স কত। ট্রেনের ডিস্টেন্স মানে এই ক্ষেত্রে আমাকে একটা স্থির পয়েন্ট হিসেবে সেটাকে ট্রিট করছি। আর বিজ তার স্টেশন, রেল স্টেশন হলে আমাকে দুটো লেন্থ যোগ করতে হবে ট্রেন আর বিজের। তো এখান থেকে একটা পয়েন্টকে অতিক্রম করছে, তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট ট্রেনের ডিস্টেন্স বের করার জন্য ফর্মুলা হলো টোটাল যে ট্রেনের গতিবেগ রয়েছে তাকে ওই অতিক্রান্ত সময় দিয়ে ভাগ গুণ করতে হবে, তাহলে ট্রেনের ডিস্টেন্স। আমার সঠিক উত্তর হবে 250 মিটার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এক্স মাইনাস ওয়াই তৃতীয় সমানুপাতিক নির্ণয় করো। তৃতীয় সমানুপাতিক আগে বুঝে নিই। মনে করো তিনটা পদ আছে এ বি সি, এখানে বি হলো মধ্য সমানুপাতিক, মধ্য, আর সি কে আমরা বলবো তৃতীয়। তো এই যে সমানুপাতে থাকে তখন তৃতীয় সমানুপাতি থাকে, তখন আমাদের ফর্মুলা আকারে মনে রাখবো আমরা এ বাই বি। বি কিন্তু মধ্য, মানে বি দুবার থাকবে, এটা মাথায় রাখতে হবে, বি বাই সি। এখানে আমাকে তৃতীয় সমানুপাতিক মান নির্ণয় করতে বলছে, মানে সি এর মান কত হবে তা নির্ণয় করতে বলছে। এটা হলো তৃতীয় সমানুপাতিক বের করে একটা ফর্মেশন। তাহলে এ মানে প্রথম পদের মান দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দ্বিতীয় পদ বলতে আমাদের এখানে বি, বি এর মান আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান, তাহলে উপরেও বি এর জায়গায় এক্স মাইনাস ওয়ান ওয়াই বসবে, আর নিচে সি। এখান থেকে আমাকে বের করতে হবে সি এর মান কত। তাহলে উপরটাতে একটা ফর্মুলা যাচ্ছে, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে রয়েছে এক্স মাইনাস ওয়াই, এখানে থাকবে তার মানে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই সি। তাহলে এক্স মাইনাস ওয়াই কাটালে সি এর মান যদি আমরা বের করি, তাহলে এক্স মাইনাস ওয়াইটা উপরে যাবে আর এক্স প্লাস ওয়াইটা নিচে আসবে। তাই সঠিক উত্তর হবে অপশন বি। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকর করা হয় কত সনে? এটা হয়েছিল 1956 সনে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নারী সভাপতি ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় নারী সভাপতি, এই কোশ্চেন ভালো করে পড়ো। প্রথম ভারতীয় হলে অ্যান্সার হবে সরোজিনী নাইডু। আর যদি বলে এমনি প্রথম নারী কে ছিলেন নারী সভাপতি, তাহলে অ্যান্সার হচ্ছে তখন অ্যানি বেসান্ট ওভারঅল। আর প্রথম ভারতীয় নারী সভাপতি সরোজিনী নাইডু, তিনি হয়েছিলেন 1925 সনে। সেই কংগ্রেসের সেশনটি অনুষ্ঠিত হয়েছিল সেবার কানপুরে। আর অ্যানি বেসান্ট যেবার হয়েছিলেন সেটা হলো 1917 সনে। আর 1917 সনে যে সম্মেলন সেটা হয়েছিল কলকাতায়। আর এখানে নাম দেখছো একটা ম্যাডাম ভিকাজি কামা, তিনি মনে রাখবে জাপানি স্টুয়ার্ডে তিনি প্রথম ত্রিবর্ণ রচিত পতাকা উত্তোলন করেন, পরীক্ষাটা জিজ্ঞেস করে। নিম্নলিখিতের মধ্যে কে উলুগ্গান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন হবে সঠিক উত্তর হবে অপশন বি বিরসা মুন্ডা। সেই উলুগ্গান আন্দোলন বা মুন্ডা বিদ্রোহ যাকে আমি বলি, সেটা অনুষ্ঠিত হয়েছিল সংগঠিত হয়েছিল 1899 থেকে 1900 সালে ছোটনাগপুর অঞ্চলে। ছোটনাগপুর। এবার একটা ম্যাথ। একটি পরীক্ষায় 37% শিক্ষার্থী ফার্সি ভাষাতে, 58% শিক্ষার্থী সংস্কৃত ভাষাতে, 8% শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করে, তাহলে কত শতাংশ শিক্ষার্থী ফরাসি সংস্কৃত উভয় বিষয়ে পাস করতে পারেনি, ফেল করেছে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে করব। তাহলে দুটো ভেন ডায়াগ্রাম এঁকে নিই।
আর সবগুলো দেখো দেখতে পাবেন কিসে দেওয়া রয়েছে, বা পরীক্ষায় 37% পরীক্ষার্থী ফরাসিতে, 58% শিক্ষার্থী সংস্কৃতিতে, 8% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে, তাই পাশে দেওয়া রয়েছে, তাই তোমার কোনো টেনশন নেই, সবগুলোই পাশে দেওয়া। তাহলে প্রথম কোটাটা হলো ফার্সির জন্য, পরেরটা হলো সংস্কৃতির জন্য। তাহলে ফার্সিতে হলো 37%, আর সংস্কৃতি পাশ করে 58%, আর উভয়ে পাশ করে হলো 8%, তাকে আমি মাঝখানে দিলাম কম্বিনেশনের মধ্যে। তাহলে খালি ফার্সিতে পাশ করে কতটুকু, তাহলে 37-এর থেকে আমাকে 8 বিয়োগ করতে হবে, তার মানে 29 হবে, 29%। আবার খালি সংস্কৃতে পাশ করে কত, হলে 58 থেকে কম্বাইনটা বাদ দিতে হবে, তার মানে 50%। ওভারঅল যদি করি আমরা, ওভারঅল পাস তাহলে কত, সবগুলো যোগ করতে হবে। তাহলে 29 আর যোগ করলে হবে আমাদের 37 প্লাস 50, তাহলে আমাদের দাঁড়াবে 87%। ওভারঅল পাস। আমাকে বলছে ফেলেরটা বের করতে বলছি, তাহলে টোটাল আমাদের ক্যান্ডিডেট কত হিসাবে হিসাব করলাম, এটা পার্সেন্ট যেহেতু 100 হিসাবে, তাহলে ফেল করেছে আমাদের উভয় বিষয়, বোথ ফেল, তার মানে 100 থেকে আমাকে 87% মাইনাস, তাহলে সঠিক উত্তর হবে 13%। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 210 সেন্টিমিটার স্কয়ার, উচ্চতা 14 সেন্টিমিটার। যদি সমান্তরাল বাহুদের একটি অংশটি 6 সেমি ছোট হয়, তবে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য কত? ট্রাপিজিয়াম বিভিন্ন ধরনের হয়, আমি যে ট্রাপিজিয়ামটা অঙ্কন করবো সেটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এই আকৃতির ফিগারকে বলা হয় ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 210 সেন্টিমিটার স্কয়ার, মানে এরিয়া, এবং এর হাইট দেওয়া রয়েছে 14 সেন্টিমিটার, এর হাইটটা হলো 14 সেন্টিমিটার। এখন বলছি সমান্তরাল বাহু, হাইট এত, হ্যাঁ, যদি সমান্তরাল বাহুদ্বয় একটি অংশটি 6 সেমি ছোট, তাহলে সমান্তরাল বাহুদ্বয় বলতে আমরা এখানে বলি, নাম যদি দেই তাহলে বোঝাবো এবি সিডি। এখানে সমান্তরাল বাহু বলতে বোঝানো হয়েছে এবি আর সিডি কথা। একটি আরেকটির চেয়ে 6 সেমি ছোট, তার মানে যদি আমি ছোটটাকে যদি এক্স ধরি, তাহলে বড়টা নিশ্চয়ই তার চেয়ে 6 সেমি বেশি হবে, এক্স প্লাস 6। তাহলে এটা যদি এবি এক্স হয়, তাহলে সিডির মান আমাদের দাঁড়াবে এক্স প্লাস 6। এর থেকেই বোঝা গেল একটি আরেকটার চেয়ে 6 সেমি ছোট। এতটুকু আমাদের কন্ডিশনে দেওয়া। এখান থেকে বের করতে বলছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এক্স আর এক্স প্লাস 6 এর মান আমাকে নির্ণয় করতে হবে, তাতে এক্স এর মান বের করলে হবে। কিন্তু এই অঙ্কেরটার মধ্যে ট্রাপিজিয়ামের দেওয়া রয়েছে ক্ষেত্রফল, তাহলে তোমাকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা জানতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হাইট। এই ফর্মুলা দিয়েই আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করি। তাহলে হাফ তো বসবেই, আর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কি, একটা হলো x আর একটা x প্লাস 6, এটাকে সাম করতে হবে, যোগ করতে হবে, যেহেতু p1 প্লাস p2, তাহলে 2x প্লাস 6 ইনটু হাইটটা দেওয়া রয়েছে 14 সেমি, এখানে 14 বসিয়ে দাও। এটা কি বের করলাম আমরা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি সেটা হলো 210 সেন্টিমিটার স্কয়ার, আমি বলতে পারি এটা ইকুয়াল টু 210। এবার কাটাকাটি করো, 2 দিয়ে 7 দিয়ে যদি আবার কাটাকাটি করি তাহলে 30, তাহলে 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 30, তাহলে 2x ইকুয়াল টু 30 থেকে 6 গেলে 24, তাহলে x ইকুয়াল টু আমরা এখান থেকে বের করলাম 12, x এর মান 12। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে, 12 প্লাস 6, তার মানে 18 হবে। এটি আমাকে বের করতে বলি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত, একটা 12 একটা 18, তার মানে উপরেরটা 12 আর নিচেরটা সিডির মান হলো 18। অপশন এ। একটি রম্বসের দুটি কর্ণ 5:12 অনুপাতে রয়েছে, রম্বসের বাহুর দৈর্ঘ্য 26 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? তাই রম্বসের কনসেপ্ট অনুযায়ী আমরা কি বলতে পারি, রম্বস মানে কি, যার চারটা বাহুই সমান হবে, কোনো কোণই 90 ডিগ্রি নয়, এটা হলো রম্বস। তাই রম্বসের দুটি কর্ণ কোনো কোণই কিন্তু সমান নয়, কিন্তু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, এটার মান 90 ডিগ্রি। তাহলে দেখো রম্বসের দুটি কোণের মান দেওয়া হচ্ছে 5:12, তার মানে এই যে এবি এর মান যদি আমরা বলি 5x, অনুপাত হলে x দিয়ে গুণ করতে হয়, আর সিডির মান দেওয়া রয়েছে 12, অনুপাত ওঠানোর জন্য x দিয়ে গুণ করলাম 12x। তাহলে আমার 90 ডিগ্রি, আমার দরকার কি, রম্বসের একটা বাহুর মান বের করা, সেটার মান দেওয়া রয়েছে 26। তাহলে দেখো লম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে এবং তার 90 ডিগ্রি কোণে ছেদ করে, তার মানে একটা কোণের মান যদি 12 হয়, তার অর্ধেকটা তাহলে কত হবে, 6x। আর উপরেরটা হলো এবির মান 5x, তার অর্ধেক আমরা নেব, তাহলে 5x/2 আর নিচেরটা 5x/2 আর এখানে 6x। তাহলে আমি ত্রিভুজটা নিয়ে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করি, আমি ত্রিভুজ AOD নিয়ে কাজ করব। ত্রিভুজ AOD নিয়ে কাজ করে, ত্রিভুজ AOD সমকোণী, এই ও কোণটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার ইউজ করব। তাহলে লম্ব আমাদের 5x/2 তার হোল স্কয়ার প্লাস ভূমি হলো আমাদের 6x তার স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ মানে এখানে বাহুটার মান 26 স্কয়ার
26 গুণন 26 আমি লিখে দিলাম। এখান থেকে আমি এক্স এর মান বের করবো, 5 5 25 এক্স স্কোয়ার ডিভাইড বাই 4, 6 6 36 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 26 গুণন 26, গুণ করলাম না যদি কাজে লাগে। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি 4 6 24 4, 3 4 12 14, 144, 44 সঙ্গে 25 আমাকে যোগ করতে হবে, 144 আর 25 যোগ করলে হবে 169 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 26 ইন্টু 26, 13 দিয়ে কাটাকাটি করো, 13 তার 169, 13 দুগুণে 26, আবার 13 দিয়ে কাটলে 13 দুগুণে 13 দিয়ে কাটাকাটি গেল 169, 169 13 দিয়ে কাটলাম, 13 দুগুণে 26, 13 দুগুণে 26। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে এক্স এর মান আমরা এখান থেকে বের করলাম 4, বর্গমূল করার পর এক্স এর মান আমাদের বেরিয়ে গেল। তাহলে একটা কর্ণের মান তাহলে আমাদের কি হবে, মান এখানে বসিয়ে দাও 5x, তাহলে একটা কর্ণের মান হবে 4 5 20, আরেকটা কর্ণের মান হবে আমাদের 4 12 48। এবার বলছে রম্বসটার এরিয়া কত, রম্বসের এরিয়া বের করার ফর্মুলা হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এই জন্যই আমি কর্ণগুলো বের করে নিয়েছিলাম। তাহলে হাফ, একটা কোণের মান হলো আমাদের 20 আর অপর কোণের মান হলো 48, কাটাকাটি করো 2 দিয়ে 10, তাহলে 480 সেন্টিমিটার স্কোয়ার। অপশন বি। এক ব্যক্তি 25% লাভে তার আসবাব বিক্রি করেন, 15% খুঁটিতে বিক্রি করে তার মূল্য 800 টাকা কম হয়, তবে অবশ্যই ক্রয় মূল্য কত? তাহলে একটা আপনার যদি 25% দাম যদি 100 টাকা হয়, সে প্রথমে বলছে 25% লাভে বিক্রি করলো, তারপরে আবার বলছে সেটা যদি আবার 15% লাভে খুঁটিতে বিক্রি হয়, তাহলে তার দামের যে গ্যাপটা হয় সেটা হলো 800 টাকা। তাহলে এখান থেকে বলছে আমাদের এর প্রিন্সিপালটা কত, মানে 100 এর মান কত। তাহলে যখন কোনো অঙ্কের কোনো দেখবে লাভ আর কিভাবে লস দেওয়া রয়েছে, তখন একই থাকলে আমরা বিয়োগ করব আর বিপরীত থাকলে আমরা যোগ করব। তার মানে কি 25 মানে করে উপরে গেল আর 15% লস নিচে, তাহলে আলটিমেটলি কত হলো, তার মানে এই গ্যাপটা কত, গ্যাপ তাহলে যোগ করতে হবে, দেখো একটা উপরে একটা নিচে, তাহলে আলটিমেটলি কত যোগ করতে হবে। তাহলে 5 5 10, 2 একে 3 একে 4, 40%। এই 40% এর ভ্যালু হলো এই গ্যাপের মান, মানে 800। তাহলে এখান থেকে বলতে পারি 4% এর ভ্যালু আমাদের 20, তাহলে 1% এর ভ্যালু আমরা বের করবো, তাহলে 4% ভ্যালু 80, 1% 4 দিয়ে ভাগ 20। আমাকে এখান থেকে বের করতে বলছে তার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100, তাহলে 100 এর ভ্যালু হবে 2000। অপশন সি। এক ব্যক্তি 10% ক্ষতি করে 450 টাকার ট্রানজিস্টর বিক্রি করে, ট্রানজিস্টর ক্রয় মূল্য কত? তাহলে আমাকে এসপির মান দেওয়া রয়েছে 450 আর লস ফর 10%, তাহলে আমাকে বলছে সিপির মান কত। তাহলে এরকম যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, এসপি দেওয়া থাকে, এসপি থেকে তোমাকে সিপি বের করতে গেলে সবসময় মনে রাখবে সেই ক্ষেত্রে 100 সবসময় উপরে উঠবে। আর তারপরে বলা হয়েছে 10% ক্ষতি, তার মানে 100 থেকে 10 বিয়োগ 90, আর যদি লাভ হতো যোগ করতো, তাহলে 0 0ই 5 9 45, তাহলে সঠিক উত্তর হবে 500। অপশন এ। পাইপ পি 15 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে, যদি ট্যাঙ্কটি ফুটো থাকে, যার ফলে ট্যাঙ্কটি পূরণ করতে 3 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে কত ঘন্টার মধ্যে পুরো ট্যাঙ্কটি পূরণ হবে, খালি করতে পারবে? তাহলে কি পাইপ পি ছিল, পাইপ পি 15 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি পূরণ করলো। তাহলে যদি ট্যাঙ্কে একটি ফুটো থাকে, যার ফলে ওই ট্যাঙ্কটি পূরণ করতে 3 ঘন্টা বেশি নেয়, তাহলে মানে কি পূরণও হবে তার সাথে ফুটোও থাকবে, দুটো কাজ একসাথে হবে, তখন 3 ঘন্টা বেশি সময় লাগবে নিশ্চয়ই পূরণ হতে, যেহেতু এটা ফুটো দিয়ে লিকেজ হচ্ছে আস্তে আস্তে, তার টাইমটা নিশ্চয়ই একটু হলেও বেশি লাগবে, তখন টাইম লাগে 15 ঘন্টা তো আগে লাগতো, তার থেকে 3 ঘন্টা বেশি, 18 ঘন্টা। তাহলে বলছে কত ঘন্টার মধ্যে ফুটোটি পুরো ট্যাঙ্কটি খালি করতে পারবে, তার মানে টোটাল ইউনিট কাজ বের করে নিতে হবে। 15 18 যদি এলসিএম করি 90, 6 15 90, 5 90, তাহলে 6 থেকে একটা 15 করে আলটিমেট কত, তাহলে বিয়োগ করতে হবে, 6 থেকে 5 বিয়োগ করলে 1, এটা হলো আমাদের এফিসিয়েন্সি। আমাদের টাইমের দরকার, টাইম ইজ ইকুয়াল টু, একটু আগে বুঝলাম টোটাল ইউনিট কাজকে এফিসিয়েন্সিতে ভাগ 90, এটা কত 1, সঠিক উত্তর হবে 90 আওয়ার। অপশন ডি। এবিসি এর বিনিয়োগের সময়ের অনুপাত 5:4, তাদের বিনিয়োগের অনুপাত 8:6:3, তাদের লাভের অনুপাত কত? এখান থেকে তোমরা লজিক শিখে নাও, প্রফিট ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট ইনটু টাইম। এই কনসেপ্ট আমরা ব্যবহার করি যখন অংশীদারি কারবার রিলেটেড অঙ্ক থাকে। তাহলে এবিসি 3 জন ব্যক্তি রয়েছে, এ বি সি, তাদের টাইমের অনুপাত দেওয়া রয়েছে 5:8:4। এখন তাদের বিনিয়োগের অনুপাত মানে ইনভেস্টের অনুপাত মানে এ এর মান দেওয়া রয়েছে 8:6:3। এখান থেকে বোঝা যায় তাদের কি লাভের অনুপাত হবে। লাভের ফর্মুলা আমি তোমরা একটু আগে বললাম, তোমাকে প্রথমেই বললাম লাভের ফর্মুলা হলো
যেটা মূলধন রয়েছে তাকে সময় দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের লাভ কত হবে, তার মানে টাইমকে অ্যামাউন্ট দিয়ে গুণ। তাহলে 5 আর 40 গুণ করার আগে দেখো যেগুলো কাটাকাটি করা যায়, মানে সব পাশেই কাটাকাটি, সেগুলোকে কাটিয়ে দিই, যেহেতু আমাকে অনুপাতে আনতে হবে। 4 কে 4, 4 দোকানে 1, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে, 4 দোকানে 1। এবার গুণ করো, 5 দোকানে 10, 6 দোকানে 12, আর এটা হবে 3। 10:12:3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। 7 এবং 43 এর গড় সমানুপাতিক কত? গড় সমানুপাতিক মানে মনে রাখতে হবে তোমাদের এখানে মধ্য সমানুপাতির মান বের করতে বলছে, মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতির ফর্মুলা কি সেটা তোমাকে জানতে হবে। মধ্য সমানুপাতির ফর্মুলা হলো √a * b। তাহলে এর মান এখানে দেওয়া রয়েছে 7 * b এর মান 343। তাহলে 343 কে আমরা জানি 7 এর কিউব, তাহলে 7 * 7 এর কিউব। তাহলে এখান থেকে বলতে পারি 7⁴। তাহলে বর্গমূল করে 4 থেকে নিশ্চয়ই অর্ধেক এসে যাবে, মানে 2 আসবে। 7 স্কয়ার, 7 স্কয়ার মানে 49, অপশন ডি। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু 30, লসাগু তাদের গসাগু 30 গুণ, লসাগু যদি 210 হয়, একটি সংখ্যা 35 হয়, তাহলে অন্য সংখ্যাটি কত? তাহলে বলছে লসাগু হলো তাদের গসাগু 30 গুণ। আচ্ছা, লসাগু হলো তাদের গসাগু 30 গুণ, ফার্স্ট কন্ডিশন এটা। আর লসাগুর মান দেওয়া রয়েছে 210। তাহলে এখান থেকে আমি গসাগুর মানটা বের করতে পারি। তাহলে লসাগুর জায়গায় যদি আমি 210 বসিয়ে দিই, তাহলে গসাগু কত হবে? 210/30 মানে 7 হবে। 210 মানে লসাগুর জায়গায় আমি 210 বসিয়ে দেবো, আমার দরকার কি গসাগুর মান বের করা, 210 কে 30 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 7। আমার আবার একটি সংখ্যা জানা রয়েছে, সেটা হলো 35। আমাকে বের করতে বলছে অপর সংখ্যা কত। এর ফর্মুলা কি অপর সংখ্যা বের করার? অপর সংখ্যা বের করার ফর্মুলা হলো লসাগু গুণন গসাগু বাই একটি সংখ্যা। তাই লসাগুর মান আমাদের জানা, লসাগুর মান 210, আর গসাগুর মান আমরা বের করলাম 7, আর একটি সংখ্যা 35। কাটাকাটি করে দাও, 5, 4 5 20, 1 5 দোকানে 10, তাহলে 42 হবে আমাদের সঠিক উত্তর। পরেরটা আমাকে বলছে a:b is equal to 1:11, আবার b:c equal to 21:9। এখানে বের করতে বলছে আমাদের a:c কত। ভালো করে লক্ষ্য করো, প্রথমটা দেওয়া হচ্ছে a:b আর পরেরটা দেওয়া হচ্ছে b:c। আমাকে বের করতে হবে a:b। যদি আমরা a/b b/c করি, তাহলে দেখা যাচ্ছে b কাটা যাবে, আলটিমেটলি a/c পড়ে থাকবে। এই কাজটাই তোমাকে করতে হবে। a/b মানে 1/11, b/c মানে 21/9। কাটাকাটি করলে 3 7 21, 3 3 9। তাহলে সঠিক উত্তর হবে a/c ইকুয়াল টু 7/33। এখন প্রশ্ন হলো ব্যাপারটা 7/33 নয়, দেখো প্রথম অবশ্যই কাটাকাটি করি, আমরা এটাই পাবো। 3 দিয়ে কাটাকাটি করে 3 7 21, 3 33। তার মানে আমি বলতে পারি সঠিক উত্তর হবে অপশন এ। এইভাবে পরীক্ষায় দেওয়া থাকতে পারে, কোনো অসুবিধা নেই। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির ধারণাটি কোন দলিলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটাই বলছে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি, যাকে আমরা বলি ডিপিএসপি। এটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? সংবিধানের কনসেপ্ট, এটা গ্রহণ করা হচ্ছে আয়ারল্যান্ডের থেকে। মনে রাখবে ডিপিএসপি নন জাস্টিয়েবল। আর্টিকেল 4 এর মধ্যে রয়েছে ডিপিএসপি 36 থেকে 51। একই অণুর মধ্যেকার আকর্ষণ বলকে কি বলা হয়? একই অণুর মধ্যে আকর্ষণকে বলা হয় সমন্বিত বল। অপশন এ হবে সঠিক উত্তর। সাধারণ সুদে জমা রাখা অর্থরাশি যদি 25 বছরের দ্বিগুণ হয়, তবে বার্ষিক সুদের হারটি নির্ণয় করো। তাহলে দেখো, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক বলছে। সে কোনো একজন ব্যক্তি সে পি টাকা রাখলো ব্যাংকের মধ্যে বা কোনো জমা করলো, এবং সেই টাকাটা 25 বছরে তার দ্বিগুণ হলো, তাহলে পিটা হয়ে যাবে 2p। তাহলে এখান থেকে বলছে তার সুদের হার নির্ণয় করতে বলছে। তো এই টাইপের অঙ্ক যদি দেয়, সিম্পল ইন্টারেস্টের 2 গুণ বলুক, 3 গুণ বলুক, 4 গুণ 5 গুণ বলুক, সেক্ষেত্রে কোনো ব্যাপার না। এই জন্য তোমরা ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবে। কত গুণ করতে বলেছে? 2 গুণ। তার থেকে এই ফর্মুলাটা একবার লিখে দিচ্ছি, 100 গুণন n-1 ডিভাইডেড বাই t। তাহলে কত গুণ করতে বলেছে? দ্বিগুণ, তার মানে n এর জায়গায় 2 বসাবে। তাহলে 100 তো বসবে এই ফর্মুলা। তাহলে 2 এর থেকে যদি 1 বিয়োগ করি আমরা 1, নিচে t ফর 25 ইয়ার, 4 পজিশন 100। এটাই হবে আমাদের পার্সেন্ট। অপশন ডি। দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোট হয়েছে, বিজয়ী প্রার্থী 80% ভোট পেয়েছে এবং এত ভোটে সে জিতেছিল। পরাজিত প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা কত? তাহলে যে উইন হয়েছে সে যদি 80% ভোট পায় এবং টোটাল ভোটার যদি 100 হয়, যে লুজ হয়েছে সে নিশ্চয়ই 20% ভোট পাবে।
তাহলে এখান থেকে যদি অনুপাতে করি আমরা, তাহলে পাবো 1:4। তাহলে বলছে একজন আরেকজনকে 16,800 ভোটে হারায়। তার মানে উইন যে জিতেছে সে যত ভোট পেয়েছে, যে হেরেছে যে যত ভোট পেয়েছে, তাদের গ্যাপটার মান তার মানে হলো 16,800। এটাই তো আমাদের ডিফারেন্সটাই মানে তো আমাদের কত ভোটে জিতলাম বা হারলাম। 4 থেকে 1 বিয়োগ করবো 3। এর ভ্যালু দেওয়া রয়েছে 16800। তাহলে একের ভ্যালু আমরা পাবো 3 × 5 = 15, 5, 1, 3, 6, 18, 5600। আমাকে বের করতে বলছি যে পরাজিত হয়ে যাওয়া প্রার্থীর ভোটের সংখ্যা। পরাজিত মানে একের মান আমাকে বের করতে বলেছে, কিন্তু একের মানে তো আমরা একবারে বেরিয়ে গেল। 5600 হবে সঠিক উত্তর, অপশন সি। তাহলে আজকে ক্লাসে এই 35খানা কোশ্চেন ছিল অঙ্ক এবং জিকে মিলিয়ে, সেগুলো সলভ করো। যদি কোনো অঙ্কে বা জিকের মধ্যে তোমাদের কোনো ডাউট হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুর সঙ্গে ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলেই এখান থেকে উপকৃত। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।